স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে চলছে নানা আলোচনা। কি কি চুক্তি হবে তা প্রকাশ করার দাবি বিএনপির। জাতীয় স্বার্থ রক্ষিত হবে এমনটি বলছে সরকার। এসব নিয়ে আজকের আলোচনা সমঝোতার চুক্তি। কথা বলতে স্টুডিওতে আছেন বাসদ নেতা রাজিকুজ্জামান রতন, আছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, আছেন শেরে বাংলা ন্যাশনাল ফাউন্ডেশন চেয়ারম্যান এ কে ফায়াজুল হক রাজু এবং জাতীয় পার্টির প্রেসিডেন্ট সদস্য মীর আব্দুস সবুর আসুদও আছেন আমাদের সঙ্গে। রাজিকুজ্জামান রতন ভাই, আপনার কাছে জানতে চাইবো যে প্রধানমন্ত্রী ভারত সফর নিয়ে সবচেয়ে বেশি যে কথাগুলি হচ্ছে যে সমঝোতা চুক্তি বা সমঝোতা স্মারক বা চুক্তি যাই স্বাক্ষর হোক না কেন সেটি আমরা ততটা জানতে পারছি কিনা, আমাদের জানা উচিত ছিল কিনা, আপনার পর্যবেক্ষণ একটু শুনতে চাইবো। আজকে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটা সংবাদ সম্মেলনে বলেছেন যে তারা 35টা চুক্তি সমঝোতা স্বাক্ষর সই হতে পারে বলে তারা জানালেন। এখন তাকে যখন জিজ্ঞেস করা হলো যে এর মধ্যে কতটা চুক্তি কতটা সমঝোতা স্মারক আপনি কি বলবেন, তিনি এই ব্যাপারে সুস্পষ্ট কিছু না জেনে বললেন যে আলোচনা এখনো চলছে, কাজেই আমরা বলেছি এটা প্রায়। আচ্ছা, তারপর বলছে প্রতিরক্ষা বিষয়ে কোনো চুক্তি হচ্ছে কি, এর জবাবে তিনি বললেন যখন হবে তখন দেখতে পাবেন, আলোচনা এখনো চলছে, আমরা সবাইকে জানিয়ে দেবো, এখানে গোপন টোপন করার কিছু নাই। আপনি 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 কোন গণমাধ্যম? আমি কালের কণ্ঠ থেকে আপনি কোট করছেন? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তারপরে বলছেন যে প্রতিরক্ষা সহযোগিতার চুক্তি না সমঝোতা কি হবে, বলে হলেই বুঝতে পারবেন, সব তো দেখতেই পাবেন, কোনো কিছু গোপন করার নেই, একেবারে সর্বসম্মুখে প্রকাশ করা হবে। আচ্ছা, এই যদি হয় আমাদের অ্যাটিটিউড, তাহলে দেখবো যে আমাদের তো একটা পার্লামেন্ট আছে, তাই না? আমরা যদিও বলি এটা, কেউ বলছেন পোকা খাওয়া পার্লামেন্ট, কেউ বলছেন একটা অগণতান্ত্রিক নির্বাচনের পার্লামেন্ট, তারপর সেই পার্লামেন্টেও তো কোনো একটা সাধারণ আলোচনাও হলো না। কি কি চুক্তি হবে সব আলোচনা হতে হবে নট নেসেসারি, কিন্তু একটা সাধারণ আলোচনা তো হতে পারে, কিন্তু সেই আলোচনাটাও নাই। আমাদের পত্রপত্রিকার মাধ্যমে আমাদের জানতে হচ্ছে যে কি হচ্ছে, আমাদের কিন্তু জানার আর কোনো মাধ্যম আমাদের নাই। ভারতের সংবাদ মাধ্যমে কিছু খবর বেরিয়ে আসছে, বাংলাদেশের সংবাদ মাধ্যমে কিছু খবর বেরিয়ে আসছে, একটা কনফিউশন তৈরি হচ্ছে। আপনার কাছে কি মনে হয় যে ভারতের সঙ্গে যে চুক্তি হচ্ছে বাংলাদেশের বা সমঝোতা স্বাক্ষর হবে বলে মনে হচ্ছে, ভারতীয় জনগণকে কি তার সরকার জানিয়েছে সেটা পরিষ্কার করে? না, না জানালেও ভারতের কিন্তু একটা জিনিস দেখুন, তাদের কিছু অ্যাটিটিউড আছে কিরকম, যে যখন গতবার তিস্তা চুক্তির ব্যাপারে ছিল তখন বলছে যে একটা রাজ্যের আপত্তির কারণে তারা করেনি, তার মানে তারা সবাইকে অ্যাকোমোডেট করতে চায়। আমাদের এখানে তো কোনো দলগুলোকেও অ্যাকোমোডেট করতে চায় না, এমনকি জনসাধারণকে ইনফর্ম করতে চায় না। ইনভলভ করার প্রশ্ন তো পরে, ইনফর্ম করার জায়গাটাও নাই, ফলে সেখান থেকে গুজব আসে, স্পেকুলেশন আছে, সন্দেহ আসে, এবং কখনো কখনো সেখান থেকে অবিশ্বাসের একটা জায়গা তৈরি হয়ে যায়। ফলে আমরা মনে করি যে রাষ্ট্রের তো উচিত যে সাধারণভাবে জনগণকে ইনফর্ম করা যে আমরা এটা করতে যাচ্ছি। ডিটেইলে সবকিছু তো জানার হয়তো সম্ভব হবে না, ডিটেইলে জানার ক্ষেত্রে স্পেশালিস্ট যারা আছেন তারা, কিংবা রাষ্ট্র তো এরকমও করতে পারতো, এ ব্যাপারে বিশেষজ্ঞ, পানি ব্যাপারে বিশেষজ্ঞ, তাদের সঙ্গে একটা বৈঠক করতে পারতেন, প্রতিরক্ষা বিষয়ে বিশেষজ্ঞ তাদের সঙ্গে একটা মতামত দিতে পারতেন, রাজনৈতিক ব্যাপারে একটা মতামত দিতে পারতেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী যাচ্ছেন কিন্তু কোনো দলীয় নেত্রী যাচ্ছেন না, ফলে বাংলাদেশের জনগণের বিভিন্ন সেকশনের মতগুলোকে সাধারণভাবে ধারণ করার একটা উদ্যোগও তিনি নিতে পারতেন, তাহলে এই কনফিউশনের জায়গাগুলো থাকতো না। ওকে, আমরা একটু ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান আপনার কাছে আসি। যে ইয়া থেকে বলা হয়েছে বিএনপি যে আপনাদের জোটের যে বড় সঙ্গী, তার থেকে বলা হয়েছে যে কতটি চুক্তি কতটি সমঝোতা স্মারক সে ব্যাপারে যেহেতু পরিষ্কার করে কিছু জানানো হয়নি, ভারতের সঙ্গে কি বিষয়ে চুক্তি তা আগেই জানান। কিন্তু আপনার কাছে কি মনে হয় ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, ভারতের সঙ্গে আমাদের যত চুক্তি হয়েছে বা চীনের সঙ্গে যখন আমাদের চুক্তি হয় বা অন্য বন্ধু রাষ্ট্রের সঙ্গে যখন আমাদের কোনো চুক্তি হয়, সেই বিষয়গুলি কি কোনো সরকারই আমাদের আগে থেকে জানিয়েছে? ধন্যবাদ। মানে আমাদের ইতিহাস আসলে কি বলে? আসলে ভারত আমাদের প্রতিবেশী এবং সর্ববৃহৎ রাষ্ট্র। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে আমাদের প্রধানমন্ত্রী সফরে যাবেন, রাষ্ট্রীয় সফরে যাবেন, আমরা তার সফরের সাফল্য কামনা করি। আপনি জানেন যে বর্তমান যে পার্লামেন্ট রয়েছে, এই পার্লামেন্ট একটি প্রশ্নবিদ্ধ পার্লামেন্ট, ভোটারবিহীন একটি পার্লামেন্ট। আজকে প্রধানমন্ত্রী হিসেবে যিনি যাচ্ছেন তিনি নিজেও জনগণের ভোটে নির্বাচিত নন, তো যার কারণে আমাদের আশঙ্কা সেখান থেকে বেড়ে যায়। এবং আমরা জানি যে এই সরকার যে ক্ষমতায় আছেন এর পিছনে যে সমস্ত কলকাঠি আমরা ইতিপূর্বে দেখেছি, বিশেষ করে 5ই জানুয়ারি নির্বাচনের আগে ভারতের পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছিলেন এবং তৎকালীন সময় আমরা দেখেছি যে জাতীয় পার্টির চেয়ারম্যানকে ওনার সাথে দেখা করেও বলেছিলেন যে আপনাকে নির্বাচনে যেতে হবে, তা না হলে এখানে জামাত বিএনপি ক্ষমতায় যাবে। তো যার কারণে আমাদের অবশ্যই আমরা এটা নিয়ে শঙ্কিত যে এরকম একজন প্রধানমন্ত্রী যাবেন, তিনি জনগণকে না জানিয়ে, তার পার্লামেন্টকে না জানিয়ে, তার দলীয় ফোরামকে না জানিয়ে তিনি কি বিষয়ে চুক্তি করবেন। আমরা ইতিমধ্যে বাংলাদেশের সংবাদপত্রের মাধ্যমে দুই একটি কথা আমরা শুনেছি। আমার পার্শ্ববর্তী দেশ ভারতের হিন্দুস্তান টাইমস থেকে শুরু করে অনেক পত্রিকা থেকে আমরা কিছু
কথা আমরা জানতে পেরেছি। না, সেইসব পত্রপত্রিকা কি আপনি হিন্দুস্তান টাইমসের কথা বলছেন? হিন্দুস্তান টাইমস কি বলেছে যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাদেরকে কোন রকম কোন না, তথ্য দেওয়া হয়েছে? ওনারা ওনাদের বিভিন্ন সোর্সের মাধ্যমে নিউজগুলো Okay, হয়। আমার প্রশ্ন হচ্ছে তো যে আমরা বিগত- যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে এই দাবি করি, বাংলাদেশ সরকার থেকে দাবি করি যে কি চুক্তি হয়েছে সেটি তথ্য জানান, তাহলে যদি সেটি জানানোই নর্মস হতো তাহলে তো ভারতে তো গণতন্ত্র আছে, ভারতে কেন সেটি জানানো হয় না? এখন আমি বাংলাদেশের কথা বলবো। আমি মনে করি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী যাবেন, সেখানে বাংলাদেশের পক্ষে উনি কথা বলবেন। উনি বাংলাদেশের প্রায় 20 কোটি বাংলাদেশিদের প্রতিনিধিত্ব করবেন, যার কারণে উনি যেখানে বিগত নির্বাচনে একটা প্রশ্নবিদ্ধ সংসদের প্রতিনিধিত্ব করছেন, আমি মনে করি যে এখানে যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছেন, আরো যারা সুশীল সমাজ আছেন, সংবাদপত্রের সাথে যারা জড়িত আছেন, এদের সাথে আমাদের যেই সমস্ত চুক্তিগুলো হবে এগুলি আমাদের স্বার্থ সংশ্লিষ্ট কিনা, আমাদের স্বার্থ বিরোধী চুক্তিগুলোকে এই ব্যাপারে আমি আপনার সাথে যার একমত। কারণে আমি মনে করি যে যে এই ব্যাপারে আমি আপনার সাথে প্রধানমন্ত্রীর একমত। অবশ্যই উচিত যে উনি কি চুক্তি করবেন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি, হিন্দুস্তান টাইমস থেকে ওনারা একটা প্রতিবেদন দিয়েছেন, চীনের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং সর্বশেষ 2টি সাবমেরিন কেনার কারণে ভারত বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা বিষয়ে দ্রুত সমঝোতা স্মারক সই আগ্রহী হয়ে উঠেছে। তো যার কারণে আমাদের ইয়েটা বেড়ে যায় যে এর ইতিমধ্যে আপনি জানেন যে 3জন বাংলাদেশ ইন্ডিয়ান 3জন Okay. বিশিষ্ট ব্যক্তি বাংলাদেশে এসেছেন। সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এসেছেন, ভারতীয় ঠিক আছে, সেনাপ্রধান আমি এসেছেন। আমি আপনার কথা বুঝতে পারছি ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান। আমি দেশের স্বার্থে বাংলাদেশ যে চুক্তি করতে যাবে ভারতের সঙ্গে, সেই ব্যাপারটি আসলে জনগণকে পরিষ্কার করে অবশ্যই জানালে কোথায় পরিষ্কার সমস্যা, করতে হবে। যেটি জনাব রাজিকুজ্জামান রতন বলছিলেন যে ভাষা উত্তর দেওয়া হচ্ছে, আমাদেরকে অন্ধকারে রাখা হচ্ছে, সে ব্যাপারে আপনার একটু মন্তব্য শুনবো। না, এনারা যেটা বলছেন বা পত্রপত্রিকাগুলো যেটা বলছেন খালেদ ভাই, বেসিক্যালি দেখেন সবই কিন্তু স্পেকুলেটিভ, কিন্তু মানে কেউ কিন্তু কোনো স্পেসিফিক কোনো স্পেকুলেশন তো আসছে, কারণ হচ্ছে আমরা সত্যি কোনো কিছু জানতে পারছি না। না, আমরা কুয়াশার মধ্যে আছি তো আসলে। এখন এটা খুবই ন্যাচারাল যে এই ধরনের একটা হাইপ তৈরি হয়, আপনার নেগেটিভ বা পজিটিভ যে দিক দিয়ে বলেন আপনি। তো দেখা যাচ্ছে যে প্রধান বাংলাদেশের যে মেইন স্ট্রিম পলিটিক্যাল বিরোধী দলগুলো আছে তাদের ভিতরে একটা নেগেটিভ অ্যাটিটিউড দেখা যাচ্ছে, যেমন বলছে যে আমাদের সঙ্গে শেয়ার করছে না। এখন শেয়ারের বিষয়টা তখনই আসে যখন একটা কংক্রিট শেপে আসে। আমার মনে হয় যে এটা অ্যাট দ্য মানে লাস্ট মোমেন্টে হয়তো আসতে পারে, এরকম একটা সম্ভাবনা থাকে। আবার অনেক সময় সফরের পরেও কিন্তু একটা আসে। আপনি জানেন যে প্রতিটি দেশে যখন মাননীয় প্রধানমন্ত্রী যান বা সরকারি দলকে উনি লিড দেন, তারপরে এসে কিন্তু উনি মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন। এটা একটা প্রথা, এবং সংবাদ এবং সম্মেলন করেন। একটি সংবাদ সম্মেলন করেন যেখানে কিন্তু সমস্ত রকম প্রশ্নের উত্তর দেওয়া হয়। কিন্তু রাজু ভাই, যেখানে আসলে আপনি কি খেয়াল করেছেন যে একটি অনাস্থার জায়গা তৈরি হয়েছে, যার কথা আসলে ডক্টর ইরান বলছিলেন এবং আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে শুনেছি যে যেহেতু এই সরকারের আসলে জনগণের প্রতি কোনো জবাবদিহি নাই, সেটা একটি অনাস্থার জায়গা তৈরি হয়েছে। না। সরকার প্রধানরা আসলে কি চুক্তি করবেন, কি সমঝোতা স্মারক করবেন, সে ব্যাপারে কিন্তু এত সংশয় কারো মনে থাকে না। এই কথাগুলো তো গদবাধা যে সরকারের প্রতি আস্থা নাই, গণতন্ত্র নাই, পার্লামেন্ট আপনার লেজিটিমেট না বা কার্যকর, এইসব তো গদবাধা কথা। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে যে দেখেন, এটা যত না আপনার বাস্তব ধর্মী, তার থেকে এটা কিন্তু মোর পলিটিক্যাল। কিন্তু এই যে এই নেগেটিভ যে আপনার ভাইভগুলো আসছে, বিকজ এখানে রাজনীতির স্বার্থ কিন্তু এখানে কাজ করছে, এবং এখানে বাঁকা চোখে দেখাচ্ছে ভারতের বিরোধিতা করাটা, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো একটি জায়গায় যাক, এই বিষয়টি কিন্তু গত দেখেন 40 বছর ধরে, বিশেষ করে 75 পরবর্তী সময় থেকে আপনি যদি দেখেন, তালপট্টির সেই বিষয় থেকে শুরু করে জুজুর ভয় দেখানো, এসব তো নতুন কিছু না। এবং এই ধরনের আমরা দেখেছি যে মানে ভারত বিরুদ্ধে সবসময় একটি বিষয় আসে যে ভারত বাংলাদেশের প্রতি অগ্রাসী, আসলে কি তাই? আপনি যদি দেখেন, কিন্তু এই জায়গাটি থেকে রাজু ভাই আপনার এই কথাটি মানে আমি জানি না মানে এই কথাটি চ্যালেঞ্জ হবে কিনা, কারণ আমি একটু আসুদ ভাইয়ের কাছে যেতে চাই যে আমরা নির্বাচনের আগে, আমরা আবার আসবো আপনার কাছে, যে নির্বাচনের আগে পররাষ্ট্র সচিব ভারতের এসে জাতীয় পার্টির চেয়ারম্যানকে চাপ দিয়ে নির্বাচনে যেতে রাজি করানোটাই 2014 সালে 5 জানুয়ারি নির্বাচনের একটি ফর্মুলা হিসেবে বিবেচিত হয়। সেই ক্ষেত্রে আমরা এটা কিভাবে বলবো যে ভারত আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে না? বা না, ভারত তো দীর্ঘদিন আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত। স্বাধীনতার যুদ্ধে ভারতের অবদান তো আমরা কেউ সকলেই শ্রদ্ধার সাথে স্মরণ করি। এখন ভারত নেচারালি আমাদের বৃহৎ প্রতিবেশী,
সেই প্রতিবেশীকে আমরা যতটা বন্ধুত্বের মধ্যে রাখতে পারবো ততটুকুই আমাদের মঙ্গল। কারণ একটা বৃহৎ প্রতিবেশী যদি আগ্রাসী হয় সেটা আমাদের জন্য কাম্য হবে না। আমাদের সাথে তাদের যদি মানে ন্যায্য অধিকার আদায় করে নিয়ে আমরা যদি তাদের সাথে আলাপ আলোচনা করি তাতে দোষের কিছু নেই। না না, তাতে দোষের কিছু মাননীয় না, প্রধানমন্ত্রী- দোষের কিছু কথা হচ্ছে না। আমি- জাতীয় পার্টিকে ভারত চাপ দেওয়ার দায় আমি পুরো যেটা- যে বাংলাদেশকে নিতে হচ্ছে সেটি আপনি ভারত চাপ দিয়েছে কি দিয়েছে না সেটা তো এখন প্রমাণিত। না, একটা আমি একটু add করি। এটা কি অফিশিয়ালি কোন চাপ দিয়েছে? আমি আপনার বলি আজকে আমাদের সাক্ষাৎ করে দিয়েছে। চেয়ারম্যান সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর দূত হিসাবে কর্মরত আছেন এবং আমাদের নেত্রী বেগম রওশন এরশাদ বিরোধী দলের নেত্রী হিসাবে আছেন। তা যারা আমরা নির্বাচন করেছি, তা আমরা তো নির্বাচন করেছি, আমরা তো বলতেছি না যে এটা আনফেয়ার ইলেকশন হয়েছে বা এখানে মানে মানুষের আমরা ওইটা participation- unfair- আমি আপনার বলি পার্টিসিপেশন ছিল না, রাইট। কিন্তু যারা নির্বাচন করেনি, যারা আপনার এই 13, 14, 15 জ্বালাও পোড়া করে দেশের ক্ষতি করেছে, গণতন্ত্রের ক্ষতি করেছে, তারা যারা নির্বাচন করতে দেবে না বলেছে, নির্বাচন করতে না দেওয়ার জন্য যতগুলো পদক্ষেপ নেওয়া দরকার সবগুলো করেছে, তাদের মুখে তো নির্বাচন সুন্দর হয়েছে কি হয়েছে না সেটা মানায় না। ওকে, নির্বাচন সুন্দর হওয়ার প্রশ্ন নয়, আমি একটা সরল প্রশ্ন করতে চাই। জাতীয় পার্টিকে ভারতের পররাষ্ট্র সচিব, জাতীয় পার্টির চেয়ারম্যানকে ভারতের পররাষ্ট্র সচিব এসে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য চাপ দিয়েছিলেন কিনা? এরকম আমরা মানে পররাষ্ট্র সচিব আলোচনা করছে কিন্তু অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আমরা করিনি। অফিশিয়াল সবকিছু আসলে অফিশিয়াল থাকে না। আমরা একটা বিরতি নেব, বিরতির পর যখন ফিরে আসবো রতন ভাই, আমি আপনার কাছে জানতে চাইবো যে সফরে যেসব চুক্তি বা সমঝোতা স্মারক সই হতে পারে বলে বলা হয়েছে বা পররাষ্ট্রমন্ত্রী যে এতে বলেছেন তার বেশিরভাগই বর্ডার হাট স্থাপন, তথ্য সম্প্রচার, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য যোগাযোগ প্রযুক্তি, স্যাটেলাইট মহাকাশ গবেষণা, ভূতাত্ত্বিক বিজ্ঞান, যেগুলি নিয়ে আসলে প্রতিরক্ষা সহযোগিতা যাদের মধ্যে সমঝোতা স্মারক। তো এর মধ্যে আপনি কোনগুলিকে প্রয়োজনীয় মনে করছেন, কোনগুলিকে আপত্তিকর মনে করছেন, আপনি যদি আমাদেরকে খুব সংক্ষেপে একটু বলেন, আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে। ফিরে এলাম আজকের বাংলাদেশে। রতন ভাই, যেসব চুক্তি বা সমঝোতা স্মারক নিয়ে কথা হচ্ছে তার কোনগুলিকে আপনি প্রয়োজনীয় মনে করেন, কোনগুলি আপনি মনে করছেন যে সেগুলি শুধু আসলে সংখ্যাই বাড়ানো হচ্ছে? একটা বিগ স্পট ট্যাকটিস নামে একটা কথা আছে যে আমি যা করতে চাই তাকে আড়ালে রাখবো আর যা বলবো তা করব না, কিন্তু মানুষ সেটা নিয়ে যেন ব্যস্ত থাকে। এখন আমরা কি আসলে জানি যে কি চুক্তি হতে যাচ্ছে, কি সমঝোতা হতে যাচ্ছে, বাংলাদেশে কতটুকু সক্ষমতা আছে আর কতটুকু দুর্বলতা আছে? আমার দুর্বলতা দূর করার জন্য আমি একটা চুক্তি করতে চাই, সক্ষমতা বাড়াবার জন্য একটা চুক্তি করতে চাই, সেগুলো কোনো কিছু তো আমাদের আসলে জানা নেই। বরঞ্চ আমরা যদি বলি যে আমাদের এখানে আলোচনার কি বিষয় হতে পারতো, ভারত হচ্ছে বাংলাদেশের এমন একটা প্রতিবেশী, সাধারণত বলা হয় রাষ্ট্রবিজ্ঞানে যে সব পাল্টানো যায়, প্রতিবেশী তো আর পাল্টানো যায় না। তাহলে আমাদের 4096 কিলোমিটারের দীর্ঘ সীমানা যার সঙ্গে আছে, যার সঙ্গে আমার বাণিজ্য ঘাটতির একটা বিরাট অসমতা আছে, বিরাট বাণিজ্য ঘাটতি, মানে এটা মানে হিসাবে পার্সেন্টেজে ফেলা যায় না এরকম। তারপরে সীমান্ত হত্যার মতো সমস্যা আছে। 15 বছর 3 মাসে আমাদের প্রায় 1000-এর উপরে সীমান্তে বিভিন্নভাবে হত্যা হয়েছে। এখানে পানি যে 54টা নদী ভারত থেকে এসছে, অভিন্ন নদী, তার বন্টনের প্রশ্ন আছে, যেটা গঙ্গা চুক্তির সময় তার 9 নম্বর ক্লজে বলা হয়েছিল যে সমস্ত নদী ইকুয়ালিটির এই শেয়ার করা হবে। তার সঙ্গে সেগুলো আমাদের আলোচনার বিষয়ের চাইতে বড় আলোচনা হয়ে গেল যে ভারতের কাছ থেকে $50 কোটি নিয়ে ভারতের কাছ থেকে অস্ত্র কিনবো, যে ভারত পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা দেশ, যে নিজে অস্ত্র কেনে এবং তার কাছ থেকে আমি অস্ত্র কিনবো। আমাদের দেশ আসলে আমাদের অস্ত্র কেনার প্রয়োজনটা কতটুকু এবং কি ধরনের অস্ত্র কেনার প্রয়োজন? আমি আমার প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ করবার জন্য প্রতিবেশীর কাছ থেকে অস্ত্র কিনবো? ফলে এগুলো মানুষের মধ্যে কিন্তু বিভিন্ন রকমের প্রশ্ন তৈরি করে। আর যদি বলি সেই একই প্রশ্ন কি চীনের থেকে যখন আমরা সাবমেরিন কিনেছিলাম তখন আমাদের কোনো মাথায় ছিল? প্রয়োজন নাই তো। আমাদের 27 বছরের পুরনো সাবমেরিন 1500 কোটি টাকা দিয়ে আমি কিনছি, বা রাশিয়া থেকে যখন আমরা মিগ রাশিয়া কিনছি, থেকে মিগ 29 কিনছি, সেই একই রকম ভাবে প্রশ্ন একই প্রশ্ন উঠেছে। আবার আপনি বাণিজ্য ঘাটতির কথা বলছিলেন, 1.5 মিনিট আকাশে ফ্লাই করতে পারে না মিগ 29, সেই মিগ 29 আমি বাংলাদেশে না, কিনে 1.5 রাখলাম মিনিট ফ্লাই 800 করে কোটি টাকা। সেগুলি মনে একটু বেশি জেনারেলাইজেশন। কিন্তু আপনি বাণিজ্য ঘাটতির কথা বলছেন, বাণিজ্য ঘাটতি কি এই কারণে হচ্ছে যে ভারত আমাদের পণ্য তাদের বাজারে ঢুকতে দিচ্ছে না? অনেক অ্যান্টি ডাম্পিং অ্যাক্ট যেটা আছে সেটার কারণে দিচ্ছে না।
ইভেন তাহলে ভারতের সঙ্গে সেই আলোচনা হচ্ছিল, ভারত কেন আমাদের পাটজাত মানে আমরা বাণিজ্য ঘাটতি থেকে আসলে পলিটিক্যাল সুবিধা নেওয়ার জন্য বলি না, মানে ভারতে আমাদের ভারতের সঙ্গে আমাদের কি সম্পর্ক, ভারতের সঙ্গে আমাদের রাজনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক, এই যে তো মানে এমন কি কেউ কেউ ব্যাপারটা যদি যে বলে যে- আমাদের পণ্য ঢুকতে ভারত বাধা দিচ্ছে? হ্যাঁ, অ্যান্টি ডাম্পিং অ্যান্টি ডাম্পিং একটা হচ্ছে যে একটা অনেকগুলি জিনিসের মধ্যে একটা জিনিস, এগুলো আসলে ভারতের সঙ্গে আমরা যেমন মহিদুল ভাই ভারতকে জি, বন্ধু কথা রাষ্ট্র বলতে বলে চাই। আপ্লুত হওয়ার জায়গাও যেমন নাই, আর ভারতকে হিন্দু রাষ্ট্র বলে একটা সংকীর্ণতায় যাওয়ার জায়গা নাই। ভারত আমার প্রতিবেশী রাষ্ট্র, তার সঙ্গে আবার রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের কি চুক্তি হবে সেটা আলোচনা হতে পারে। রতন ভাই অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে, আমি একটু রাজু ভাইয়ের কাছে এটা আসতে চাই। রাজু ভাই, আপনার কাছে কি মনে হয় যে আমরা আসলে এই যে চুক্তির যে লিস্ট দেওয়া হয়েছে সেগুলি আসলে আমাদের কি কাজে লাগবে? আমাদের প্রতিরক্ষা চুক্তি কার সাথে করবো? আর আমার কাছে খুবই না, ভারতের সঙ্গে একটা জিনিস দেখেন, সবসময় বলা হয় যে মানে আমাদের একটা মনস্তাত্ত্বিক একটা মানে মনে হয় একটা দুর্বলতা, যে ভারতের বিরুদ্ধে আমাদের সবসময় একটা মানে এরকম একটা অ্যাটিটিউড যে দেখা যাচ্ছে যে মনে হয় যুদ্ধ লাগলে বাংলাদেশের কোনোদিন ভারতের সঙ্গেই লাগবে। ব্যাপারটা কিন্তু সেটা না। 47 বছরের ইতিহাস কিন্তু সেটা বলে না, বরং ভারতের কিন্তু যে তিন দিকে যে দেশ আছে, আরেকদিকে সাগর আছে, যুদ্ধ লাগলে আমরা কার না না না, যুদ্ধ লাগার পাকিস্তানের বিষয়টা সাথে লাগবে। চিন্তা করাটা হয়তোবা স্বাভাবিক, আবার এট দ্য সেম টাইম এটাও স্বাভাবিক। কিন্তু মানে আমরা যুদ্ধের প্রসঙ্গে আসছি না, আমরা অস্ত্র আসলে কিনছি কিনবো কেন? কেন? না না না, যেখানে বন্ধুত্বের বলয়টা বৃদ্ধি পাচ্ছে সেখানে যুদ্ধের তো কোনো প্রশ্নই আসে না। হ্যাঁ, যেখানে এত আর- উষ্ণ সম্পর্ক সেখানে আবার আমি কেন অস্ত্র কিনবো? না না, অস্ত্র কেনার বিষয়গুলো কিন্তু আপনাকে আমি পরিষ্কার করছি। সাবমেরিন কেন এখানে কেনা হলো? এখানে সক্ষমতার বিষয়ে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, এটা কিন্তু পিওর এমওইউ অর্থাৎ মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা বাংলা যেটাকে বলে স্মারক সমঝোতা, এটা কিন্তু ভেরি মাচ নন বাইন্ডিং। এটাকে নিয়ে এক ধরনের কিন্তু মিসলিড করা হচ্ছে। এটা দরকারটা কি? এটা দরকারটা কি? মির্জা ফখরুল ইসলাম পার্টিকুলারলি না না, এটা এবং দরকারটা রিজভী কি? আহমেদ বিএনপির, এনারা দুজন কিন্তু হ্যাঁ দে আর গ্রেটলি মিসলিডিং দ্য নেশন। Okay, fine. তার কারণটা এটা- হচ্ছে তারা নিজেরা বুঝতেই পারছে না যে পুরো বিষয়টা কি। আমরা বুঝতে পারছি না। না, আমি আপনাকে কিছুটা যদি পারি ক্লিয়ার করার চেষ্টা জি, করছি। জি। হ্যাঁ, যেটা বলছিলাম যে এটা একটা নন বাইন্ডিং ভেরি সফট টার্মে একটা এমওইউ। এখানে সহযোগিতার কথা এবং সহযোগিতার যে স্কোপগুলো আছে সেইগুলো এক্সপ্লোর করার কথা বলা হচ্ছে। মানলাম, কিন্তু এবং আমার এখানে দরকারটা কি? অস্ত্র- আমার দরকারটা কি? দরকার নাই কি সেটাই বা আপনি আমাকে না না বলেন না, না। সেটা হচ্ছে যে আমরা কি একটা যুদ্ধোন্মুখ পরিস্থিতিতে আছি, যে আমরা আসলে একটা সফট একটা চুক্তি করে রাখছি, No, no, no. যখন যুদ্ধ লাগবে তখন আমরা No, 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 করব। আপনি দেখেন গ্লোবাল যে এখন যে আমার Scenario. সিনারিও বা রাজনীতি, হ্যাঁ এখন কিন্তু এই এই দক্ষিণ এশিয়ায় ভারত কিন্তু একটা স্নায়ু কেন্দ্র, কিন্তু এটা অলরেডি সে পরিষ্কার করেছে বিকজ Okay. এবং আমরা আছি দুই পরাশক্তির মাঝখানে, চায়না এবং ইন্ডিয়া। এখন পরীক্ষিত ফ্রেন্ড হিসাবে যদি বলেন বা টেস্টেড ফ্রেন্ড বা টাইম টেস্টেড ফ্রেন্ড হিসাবে যদি আপনি দেখেন খালেদ ভাই, তাহলে কিন্তু ভারতকে আপনার প্রথমেই তালিকায় 1 নাম্বার আনতে হবে। কারণ মহান স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের সবচেয়ে ডায়ার নিডের সময় আমাদের পাশে কিন্তু চায়না দাঁড়ায় নাই। বঙ্গবন্ধুর Okay, fine. আমাকে শেষ করতে দিতে জি, হবে। please, একটু শেষ করেন। বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ডের পর তারপরে কিন্তু চায়না কিন্তু আমাদেরকে রিকগনিশন দিয়েছে। Okay. চায়না সেই দেশ যে আমাদের বিরুদ্ধে ভেটো দিয়েছে জাতিসংঘের Fantastic. সদস্য পদ জন্য নাম পেতে পারি। Fantastic. অনেকগুলো ব্যাপার আছে। কিন্তু- তার কাছ থেকে সাবমেরিন কেন আমি বলি, কেন না না, কেনা? তার কাছ থেকে সেটাও যেরকম রাজু ভাই, একটু বাস্তবতা, please শেষ করে দেন, না না, সেটাও please. যেরকম বাস্তবতা তার কাছ থেকে সাবমেরিন কেনা, বিকজ ইউ হ্যাভ টু স্ট্রাইক দ্য ব্যালেন্স। এখানে আপনাকে জিওপলিটিক্সে এবং এই কাজটি শেখ হাসিনা অত্যন্ত দক্ষতার সঙ্গে করছেন। মাননীয় প্রধানমন্ত্রী যেইভাবে এই একটি ব্যালেন্সিং ফ্যাক্টরে আজকে দাঁড় করিয়েছেন, এই বিষয়গুলো অনুধাবন করার মতো বা সমর্থ কয়জন রাজনীতিবিদ আছে সেটা রাজু ভাই, আপনাকে ধন্যবাদ। আমি ডক্টর ইরান কথা বলতে চাইছেন, কিন্তু ডক্টর ইরান, আমরা কিন্তু আপনাদের খেয়াল করি বিএনপি সহ 20 দলীয় জোটকে যখন আওয়ামী লীগ সরকার চীন থেকে অস্ত্র কিনে, চীনের কাছ থেকে, তখন আপনারা এটা আলোচনায় আনেন না। যখন ভারতের সাথে কোনো ধরনের কোনো চুক্তির কথা হয় তখনই আপনি এটা বলেন, কারণ এটা একটা ভোটের রাজনীতি একটা প্রভাব ফেলে। ব্যাপারটা কি একটু অন্যরকম? আসলে আমাদের রাজু সাহেব অনেকগুলো কথা বলেছেন। আমার প্রশ্নের উনি- একটু যদি জবাব দেন। আমি আপনার প্রশ্নের জবাব দেব। জি। আমি এই কথাটা বলে নিই একটু। উনি বলেছেন যে রাজনৈতিক স্বার্থ এবং রাজনৈতিক সিদ্ধান্তে এই চুক্তিগুলা এবং এই আমাদের সমঝোতা চুক্তিগুলোর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আসলেই ওনাদের রাজনৈতিক স্বার্থ তো অবশ্যই, ওনাদের আজকে ক্ষমতা না, রাজুর সাথে বলেন। উনি বলেছেন যে উনি ভাষামের কথা বলেছেন, ভূরাজনৈতিক ভাষামের। রাজনৈতিক সিদ্ধান্তের কথা বলছেন এইবারের আগের আমি বারে বলছি বলছেন। রাজনৈতিক কারণে Anyway, আপনি অ্যাডভান্টেজ আজকে দিচ্ছেন। আমাদের সাথে ইন্ডিয়া ভারতের সাথে যেই সমস্যাগুলো আমাদের দেখতে হবে, এখানে দুইটা জিনিস। একটা হচ্ছে দাবি, ভারত আমাদের কাছে যেই সমস্ত জিনিস পেতে চায় আমাদের বাংলাদেশে, এগুলো হচ্ছে তাদের দাবি। আর আমরা ভারতের কাছে যেই জিনিসগুলো চাচ্ছি, আমাদের এটা অধিকার। আপনি জানেন যে আমাদের তিস্তার যে সমস্যা, এটা আমাদের অধিকার।
অধিকার আপনি কেমনে আদায় করবেন ভারত থেকে? আমাদের এটা আদায়ের জন্য আমাদের কম বেশি আপনাদের জোট সরকার ক্ষমতা ছিল 16 বছর, কিভাবে আদায় করবেন বা আদায় করার ক্ষেত্রে কতটুকু পদক্ষেপ নিয়েছেন? ওই সরকার কতটুকু নিয়েছে এটা নিয়ে আলোচনা 16 করা বছর যেতে ধরেন পারে, ক্ষমতায় কিন্তু আজকে ছিল। যারা ক্ষমতায় আছেন তারা তো আজকে দেশের না, সেটি প্রতিনিধিত্ব আদায় করবেন করতেছে। কিভাবে? ভারতের সাথে কি যুদ্ধ করে আদায় করবেন? ভারতের সাথে যুদ্ধ করে না। এখানে আপনি দেখেছেন যে রাজু ভাই, আমি শুনেছি যে উনি প্রধানমন্ত্রীর সাথে উনিও একজন যাবেন সফর সঙ্গী হিসাবে ভারতে। তো আমি যে জিনিসটা বলতে চাই যে আজ ওনার বক্তব্যে দ্বিমুখী কথা চলে আসছে, যে একদিকে উনি বলতেছেন যে আমাদের এখানে 3 দিকে হচ্ছে ভারত, আমরা কার বিরুদ্ধে যুদ্ধ করব, আমাদের যুদ্ধ করার মতো কেউ নাই। আবার দেখছি আমরা সেই একইভাবে চীন থেকে সাবমেরিন কেনা না, হচ্ছে। কিন্তু তিনি যে কনক্লুশনটা এসেছে সেটার সাথে আপনি দ্বিমত পোষণ করেন কিনা যে চীনের সাথে সাবমেরিন কেনার পরে আমি মনে- জিওপলিটিক্যাল ব্যালেন্স বা ভারসাম্য আমি আনার জন্য মনে করি ভারত যে থেকে অস্ত্র বাংলাদেশ কেনা- একটি স্বাধীন সার্বভৌম দেশ। Right. এই দেশের প্রধানমন্ত্রী ভারতের সাথে যেই কথাগুলো বলবেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য কথা বলবেন, বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর হিসাবে তিনি কথা Okay. বলবেন। কিন্তু বিষয়টা হচ্ছে এখানে যে আমার মনে সন্দেহ হচ্ছে যে বিগত সময়ে যে প্রধানমন্ত্রী গিয়েছেন, আমরা শুনেছি ওনাকে নাকি বিগত সকল সময়ের চেয়ে বেশি ওনাকে উষ্ণ সম্বর্ধনা এবং অনেক কিছু দেওয়া হবে। Okay. কিন্তু আমরা তাও জানি যে লেন্দুক দর্জিকে যখন ভারত যখন সেই উষ্ণ সম্বর্ধনা দিয়ে তারপরে কিন্তু সেখানে সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়া হয়েছিল। না, এটা কিসের সাথে আমরা- কিসের তুলনা দিচ্ছেন আমি জানি না। আমরা আমি- মনে আমি করি বলি, না যে ডক্টর প্রধানমন্ত্রী ডক্টর দেশের আমি একটা সার্বভৌমত্বকে কথা বলি, রক্ষা আমি একটা কথা করবেন, বলি, সার্বভৌমত্বকে- আমি একটা কথা বলি। বাংলাদেশের ইতিহাসে যত রাষ্ট্রপ্রধান এসেছেন সবচেয়ে বেশি সম্মান পেয়েছেন বা সবচেয়ে বেশি উষ্ণ সম্বর্ধনা পেয়েছেন চীনের প্রেসিডেন্ট সর্বশেষ। চীনের প্রেসিডেন্ট আসার পর অনেকগুলি চুক্তি করেছেন, এর মধ্যে প্রতিরক্ষা চুক্তি ছিল, সামরিক চুক্তি ছিল, বাণিজ্য চুক্তি ছিল। আজকে- সেইগুলির ব্যাপারে আমি কোনোদিন আপনাদের কথা বলতে শুনি নাই। আমরা অবশ্যই ভারতের বলি, আমরা ব্যাপারটা- অবশ্যই, আমি আমাকে একটু সময় দিতে জি। হবে। আমাদের বক্তব্য হচ্ছে যে ভারত আমাদের তিন দিকে, আমাদের জানেন যে প্রতি সপ্তাহে 2-3 করে আমাদের বাংলাদেশিকে হত্যা করা হচ্ছে। আজকে বাংলাদেশের সাথে যদি কোনো সমস্যা সৃষ্টি হয়, একমাত্র হচ্ছে ভারতের সাথে সৃষ্টি হবে। এখন আমাদের কি বলে সমস্ত শক্তি আমাদের অর্জন করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের সেই সার্বভৌমত্বকে টিকিয়ে রাখার জন্য ভারতের সাথে আমাদের বৈরিতা নয়, আমরা তাদের কাছ থেকে প্রতিবেশী সুলভ আচরণ করি। কিন্তু আমাদের কি তা হচ্ছে? আপনি দেখেন আমাদের এখানে চুক্তি হচ্ছে দ্বিপাক্ষিক, কিন্তু মমতার কথা বলে মমতা তো এখানে তৃতীয় পক্ষ হয়ে যায়, তার তো দ্বিপক্ষ থাকে না। কিন্তু মমতার কথা বলে আমাদেরকে তিস্তা থেকে বঞ্চিত করা হয়। Okay. ফেডারেল সিস্টেম মমতাকে আপনি তৃতীয় পক্ষ বলতে পারেন, আমি জানি না। মানে আমার মনে হয় যে এই আমরা একটু আসুদ ভাইয়ের কাছে যাই। আসুদ ভাই, আপনার কাছে কি মনে হয় যে আমরা ভারতের সঙ্গে যেসব চুক্তি বা সমঝোতা স্মারকের কথা বলছি তার কতগুলি আপনার কাছে প্রয়োজনীয় মনে হচ্ছে, কতগুলি অপ্রয়োজনীয় মনে হচ্ছে? রতন ভাই যে পয়েন্টগুলি তুলছিলেন সেই ক্ষেত্রে আমাদের মনে হয় যে আপনি প্রতিরক্ষা জানেন চুক্তির- যে জি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইন্দিরা গান্ধীর বৈঠকের পরে ভারতের সেনাবাহিনী প্রত্যাহার করা হয়েছিল। তারপরে আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেই 25 বছরের চুক্তি করেছিলেন, সেখানেও কিন্তু উল্লেখ ছিল যে কেউ আক্রান্ত হলে সবাই সবাইকে সহযোগিতা করবে, এরকম একটা পয়েন্ট ছিল, ফ্রেন্ডশিপ পয়েন্ট ছিল। সেই ধারাবাহিকতায় আমরা কিন্তু এই যে যত বলেন আমরা বর্ডার চুক্তি বাস্তবায়িত হয়েছে এই সরকারের আমলে, শেখ হাসিনা সরকারের আমলে বর্ডার চুক্তি বাস্তবায়িত হয়েছে। 65 বছরের কিন্তু আমি কিন্তু বুঝতে পারি না যে আমি আমি বারবার মানে আমরা আসলে আমি একটু বলি আসুদ ভাই, আমরা আসলে ব্যাকগ্রাউন্ডটা বলে আমরা অনেক সময় না, মানে না, মূল না, না, প্রশ্নটা ঠিক যদি আমি আছে। বলি যে আমার আসলে প্রতিরক্ষা চুক্তির এখন আমি- কেন প্রয়োজন আমি মনে হচ্ছে? রতন ভাই একটু আগে বলছেন প্রয়োজন যে মনে হচ্ছে। ভারতকে তো আমরা প্রতিবেশী থেকে সরাতে পারবো না, তো ভারতকে তো ভয় পাওয়ারও কিছু নাই। অবশ্যই। এবং অতীতে দেখা গেছে যে আমাদের প্রধানমন্ত্রী শুধু ভারত না, যে কোনো বড় বড় রাষ্ট্র প্রধানের সাথে যে ল্যাঙ্গুয়েজে উনি দেশের স্বার্থ তুলে ধরেছেন, সেটা সত্যি অন্যান্য দলের যারা দাবি করেন তারা খুব দেশপ্রেমিক। আপনি জানেন যে একটু আগে বলছেন, আপনার মাধ্যমে একটা জিনিস জানতে পেরেছি আজকে 8টার প্রোগ্রাম দেখে, যে আসলে মমতাও না, আপনার গিয়া ভারতের প্রধানমন্ত্রীও না, বাংলাদেশের প্রধানমন্ত্রী না, সমস্যাটা নাকি সিকিমে। ইয়েস ইয়েস সমস্যাটা নাকি সিকিমে। আমাদের কোন দল সেই প্রসঙ্গটা, বিশেষ করে যারা নিজেদের মাঠের বিরোধী দল দাবি করে, সেই প্রসঙ্গটা নিয়ে আসতেছে না। এবং এখানে এবং সিকিম থেকে পানি ট্রান্সফার হয়ে যাচ্ছে, রাইট যেটা হওয়ার কথা না। কিন্তু আপনি কি মনে করছেন যে আমরা যে চুক্তি বা এবং আমাদের যেটা দরকার, এই যে আমরা বর্ডারে যে মানুষ মারা হচ্ছে, খালেদ ভাই, ওনাকে- আমাদের দরকার আপনার গঙ্গা যে আমরা ড্যামেজ করতে ব্যারেজ করতে চাচ্ছি, সেটা আমাদের দরকার। Okay. আমাদের দরকার, আমাদের শক্ত স্ট্রাকচার দরকার। আমরা একটু বিরতি আমাদের যাবো, রাজু ভাই। আমি ওনার সঙ্গে এটা একটু add করে ভুলে যাবো নাহলে। $5 বিলিয়ন দরকার, আমাদের সহজ শর্ত আমাদের দরকার। একটা মিনিট। এবং সেটা আমাদের ইচ্ছা মতো অনেকগুলো প্রকল্প আমরা Okay, বাস্তবায়ন okay, করতে okay. পারবো। আসুদ ভাই যে সিকিমের কথাটা বলেছে এটা আসলেই বাস্তব, এবং নরেন্দ্র মোদী ক্ষমতা আসার পরপরই
ওনার ব্যক্তিগত বন্ধু নম আরেকটু বলে নেই। নম চংকিন আরেকটু বলে নেই। উনি হচ্ছেন এই বিষয়টা কেন আলোচনায় আরেকটু আসে? বলে নেই। সিকিমের- এইবারই প্রথম আসুদ ভাইরা কেন কথা বলেন না? সিমি- ওনারা তো সিকিমের বিরোধী দল নাকি দাবি আপনি করেন? মুখ্যমন্ত্রীকে দিল্লিতে ওকে, ডাকা হয়েছে। সেটাই- এবারই ওকে, প্রথম। কিন্তু আমার কাছে এবারই প্রথম। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র উপদেষ্টা তারা সবাই ব্যর্থ। তারা এই জিনিসটা কেউ খেয়াল করে না, 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 এই জিনিসটা না, রয়েছে। আমি- না, না, কারণ আপনি- অন্ততপক্ষে 5 বার পররাষ্ট্র আমি একটু বলতে চাই, পররাষ্ট্র আমি একটু উপদেষ্টা বলতে চাই। বলেছেন যে তিস্তা চুক্তি হচ্ছে। মনমোহন সিং এটি জানতেন না সিকিম বলে কোনো দেশ আছে। মনমোহন সিং বলছেন যে সিকিম চুক্তি হবে, তিস্তা চুক্তি হবে। মানে এটা কিরকম আমি কথা? আমি ব্যাপারটা সেটা একটু একেবারে আমি কথা, একটু এটাই আমি একটু ক্লারিফাই করে দিই। জি। কথা। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পরপরই উনি ওনার ব্যক্তিগত বন্ধু সিকিমের যে আপনার মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার নম চংকিন, তাকে উনি ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করেছেন কয়েকবার যে এই পানির যে বিষয়টি পানিটা আটকে রাখার ফলে তার সেখানে লাভ হচ্ছে। পানির কাছে সিকিম কোন কম্প্রোমাইজে আসতে পারে তো কিনা আপনাদের কথা এবং- শুনে মনে হচ্ছে যে ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে সাংঘাতিক রকমের মানে বুদ্ধিশুদ্ধির অভাব রয়েছে। আমরা এটা না, 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 না। আমরা এটা বিরতি নিচ্ছি। খালেদ ভাই, বিরতির পর ফিরে এসে রতন ভাই আপনার কাছে জানতে চাইবো যে আমাদের যদি কোনো অধিকার থাকে, আমাদের যদি কোনো দাবি থাকে, ভারত থেকে তা আদায় করার জন্য আসলে আমাদের হাতে কোনো রকম কোনো হাতিয়ার আছে কিনা? আমরা দেখেছি যে ঐতিহাসিকভাবে ভারতের সাথে এরকম দাবি আদায়ের কথা বলা হয়, বিশেষ করে এই ইরান ভাইদের দল এগুলি খুব বেশি করে বলে, কিন্তু দাবি আদায় করার প্রসঙ্গে তাদের কোনো কার্যকর পদক্ষেপ আমরা কখনো দেখি না। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। ফিরে এলাম আজকে বানাচ্ছে রতন ভাই, আমাদের ন্যায্য দাবি ভারতের থেকে আদায় করার জন্য কোনো কিছু এই মুহূর্তে আমাদের হাতে আছে কিনা? দুটো জিনিস আছে। একটা হলো যে আমরা তো আলোচনা করছি, তাই না? আলোচনায় আমাদের যুক্তিটা আমরা যৌক্তিকভাবে উপস্থাপন করব এবং আমাদের এক্ষেত্রে একটা জাতীয় ঐক্যমত আছে, সেটা যেন ভারতীয় জনগণের কাছে এবং ভারতের রাষ্ট্রের কাছে আমরা উপস্থাপন করতে পারি। সেটা যদি করতে পারি তাহলে একটা আমাদের দাবির কিংবা আলোচনার একটা যৌক্তিকতা প্রতিষ্ঠিত হয়। আর তা না হলে হবে কি, কে কত বেশি ভারতের সঙ্গে বন্ধুত্ব রক্ষা করতে পারে, বন্ধুত্বের মানে ইয়েতে আমরা আপ্লুত হয়ে যাওয়ার মানসিকতা যদি থাকে, তাহলে কিন্তু আমরা কিছুই পেতে পারবো না। যেমন ধরুন পররাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন, প্রথম কালের কণ্ঠ যেটা বলছে, সেটা বলছে যে আচ্ছা তিস্তা নিয়ে অভিন্ন পানি বন্টন আলোচনায় তিস্তা কতটুকু গুরুত্ব পাবে এ ব্যাপারে মন্ত্রী বলেন দুই দেশের সম্পর্ক যে উচ্চতায় উঠেছে সেখানে কি পেলাম কি না পেলাম কি হলো কি হলো না সেটা নিয়ে নাকি কিছু হবে না। দাদাকে কি এই যদি দিলেন মানসিকতা হয় আমাদের পররাষ্ট্রমন্ত্রীর, তাহলে তো আমরা উচ্চতায় থাকবো, নিচে আর কিছু মাটি থাকবে না আমাদের। এক নাম্বার দুই হলো, এখন আবার নতুন কথা শুনছি আমরা সিকিমকে অন্তর্ভুক্ত করা। আচ্ছা তিস্তার উৎপত্তি এবং তিস্তার গড়ে ওঠা এবং বেড়ে ওঠা এবং বাংলাদেশে ঢোকা পুরোটা যদি আপনার ছবির মতো চোখের সামনে ভেসে ওঠে, তাহলে দেখবেন সিকিমে তিস্তার খুবই সামান্য একটু অংশ, বরফ গলা পানিটা ওখান থেকে আসছে, তার সঙ্গে আরো 18-19টা ট্রিবিউটারিজ, সেগুলো না, যুক্ত হয়ে বাংলাদেশে বাংলাদেশে ঢোকার আগে গজলডোবায় যে না, বাঁধটা দিয়েছে, বাংলাদেশের বিশেষজ্ঞরা বলছেন যে পানিটা তিস্তার পানিটা আসলে আটকানো হচ্ছে সিকিমের জন্য। গজলডোবার সিকিমের আচ্ছা জন্য। না, গাজলডোবায় জি। গাজলডোবা কোথায়? না, গাজলডোবা সিকিমে না। তাহলে গাজলডোবায় যে বিরাট ব্যারেজ দিয়ে যে পানিটা আটকানো হচ্ছে, যেটা মূলত তিস্তার পানি আটকাচ্ছে, এখন আমি একবার বললাম মমতা, এবার দেখাবো সিকিম, তাহলে এইরকম আমরা দেখতেই থাকবো কিন্তু আমরা তিস্তার পানিটা দেখবো না। তাহলে আমাদের বলতে হতো যে একটা নদী তার নাব্যতা রক্ষা করার জন্য কতটুকু পানি দরকার, অববাহিকা অঞ্চলে কারা বসবাস করে তাদের প্রয়োজন, এগুলো তো কিন্তু আমরা কিন্তু মূল প্রশ্ন থেকে সরে যাচ্ছি। দুটো রতন ভাই, জিনিস দেখেন এখানে। আমাদের হাতে আসলে এমন কোনো কিছু রয়েছে কিনা যা দিয়ে আমরা ভারতকে আমাদের ফেভারে চুক্তি করার দুটো জন্য জিনিস বাধ্য থাকতে করতে পারে। যেমন ধরুন যেমন? নেপালের সঙ্গে ভারতের, নেপাল তো একটা ল্যান্ড লকড কান্ট্রি এবং ভারত দ্বারাই ঘেরাও। সেই নেপাল কিন্তু তাদের সীমান্তে একটা হত্যার পরে নেপালের জনগণ যেভাবে প্রোটেস্ট করলো, ভারত কিন্তু দুঃখ প্রকাশ করতে বাধ্য হলো। তাহলে জনগণের এই ঐক্যবদ্ধ মানে সার্বভৌমত্বকে দুঃখ কেন্দ্র প্রকাশ করে তো তারা নেপাল তাদের পক্ষে কোনো চুক্তি দিতে দুটো পারে জিনিস। নাই। না, আমি বলছি বরং মর্যাদা- তাদের জ্বালানি থেকে শুরু করে সবকিছু এটা তো সরবরাহ মর্যাদার বন্ধ করে প্রশ্ন তো দিয়েছে। ভাই। প্রথমত একটা মর্যাদাটা প্রতিষ্ঠা করতে হবে। দুই নম্বর হলো যে আমরা যদি বলি যে ফ্লো অফ ওয়াটার অ্যান্ড ফ্লো অফ ইনফরমেশন, দুইটা দরকার আমাদের। ফ্লো অফ ওয়াটারটা যেমন রেস্ট্রিক্টেড, ফ্লো অফ ইনফরমেশনটাও তেমনি রেস্ট্রিক্টেড। বাংলাদেশে কি ইনফরমেশনের মানে আমরা কি ইনফরমেশন চাই, কি ইনফরমেশন পাই বলুন? যদি বলি যে ভারতের সঙ্গে কি চুক্তি হচ্ছে, ইনফরমেশন নাই। ভারত থেকে কতটুকু পানি আসে, ইনফরমেশন নাই। না, আমি বুঝতে পারলাম না। ভারতের সঙ্গে আমি কিন্তু বুঝতে পারলাম না। আমি আরেকটু আবার ডক্টর ইরানের কাছে যাই যে ডক্টর ইরান, আপনি কি এরকম কোনো কিছু বলতে পারেন যে ভারত যদি আসলে আমাদের সাথে আমাদের পক্ষে চুক্তি করতে চায়, আমাদের হাতের হাতিয়ারগুলি কি, আসলে আমাদের বা বিগত কোন সরকার এরকম করতে পারছে বিগত যে চুক্তিগুলো হয়েছে, এই চুক্তিগুলো হওয়ার পরে আমরা দেখেছি যে সরকার কি বলে জনগণের সামনে এই চুক্তিগুলো উপস্থাপন যথাযথভাবে করে নেই, যার কারণে আমরা অন্ধকারে রয়ে গেছি যে কিছু চুক্তি আলোচনায় এসেছে, অনেক চুক্তি আলোচনায় আসে নাই, যেটা আমাদের সার্বভৌমত্বের জন্য এটা একটা আসলে আশঙ্কাজনক একটা বিষয়। আপনি জানেন যে আসলে আমি এখানে শেরে বাংলা একে ফজলুল হকের একটা কথা আমি উদ্ধৃতি দিতে চাই। উনি বলেছিলেন
যখনই দেখবে যে কলকাতার দাদারা আমার প্রশংসা করছে, তখনই বুঝবে যে আমি আমার দেশের বিরুদ্ধে কাজ করছি। আজকে আমাদের যে বর্তমান অবস্থা, আমরা বাংলাদেশে যেই সরকারটি ক্ষমতায় আঁকড়ে আছে, এই সরকারের মুখে যেভাবে ভারত বন্দনা এবং যেভাবে ভারতকে উজাড় করে দেওয়ার জন্য তাদের যে কামনা বাসনা আমরা দেখছি, সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব টিকবে এবং এর পক্ষে অবস্থান নেবে এখানের মন্ত্রী এমপিরা। এবং এদের কথাবার্তা শুনলে মনে হয় যে ওনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের মন্ত্রী এমপি না ভারতের মন্ত্রী এমপি, এটা অনেক সময় আমাদের খটকা লেগে যায়। যার কারণে মহিউদ্দিন ভাই, আমাদের আজকে বাংলাদেশ আমরা কি দেই ভারতকে? আমরা বাংলাদেশ ইলিশ মাছ দেই, আমরা জামদানি দেই। ওনারা আমাদেরকে কি দেন? ওনারা আমাদেরকে সীমান্তে লাশ দেন, মানে এই যে আমার ধারণা যে আমরা খুবই আসলে মানে খুবই বাজে ধরনের কথার মধ্যে যাচ্ছি। আমরা ফেন্সিডিল আমাদেরকে দেওয়া হচ্ছে, আমাদের ফেন্সিডিল দেওয়া হচ্ছে, ইররিলেভেন্ট, এবং আমি এটা আমাদেরকে ফেন্সিডিল দেওয়া আসলে হচ্ছে। ইররিলেভেন্ট। যার কারণে আমরা এখানে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসাবে আমাদের টিকে থাকার জন্য আমার একটা ভারত আমাদের কাছে বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে। ফিরে এলাম আজকে বাংলাদেশে। পররাষ্ট্রমন্ত্রীর একটি কথা উদ্ধৃত করছি, যেটি আসলে রতন ভাই বলেছিলেন যে দুই দেশের সম্পর্ক যে উচ্চতায়, আলোচনায় তিস্তা চুক্তি কতটা গুরুত্ব পাবে সেই প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এইচ মাহমুদুর রহমান, এর মধ্যে একটা হলো এটা হলো না, তাতে কিছু যায় আসে না। পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যটি আপনি কিভাবে দেখেন? এর আগেও আমরা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলী বা আমি যদি বলি প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের বলতে শুনেছি যে ট্রানজিটের জন্য টাকা চাওয়াটা তো একটা লজ্জার বিষয়, তারপর আবার এই জাতীয় বক্তব্যগুলিকে আসলে আমাদের দেশের মন্ত্রী উপদেষ্টাদের দেওয়ার কথা না। মানে কেন এটি এর মধ্যে একটা হলো না, এতে কিছু আর যায় আসে না, এর মানে কি আসলে? কোনটা হলো না বলতে উনি বলেছেন তিস্তা চুক্তি প্রসঙ্গে যে সম্পর্ক এমন উচ্চতায় পৌঁছে গিয়েছে। এখানে ব্যাপারটা হয়তো উনি এটা বলার চেষ্টা করেছেন, যেটা আমি অনুধাবন করছি, যে সম্পর্কের বিষয়গুলো এখন মাল্টি ডাইমেনশনাল জায়গা, সেই জায়গায় চলে গেছে। সো তিস্তার একটা কমপ্লেক্স একটা সিচুয়েশন আছে, বা এটা নিয়ে একটা কমপ্লেক্সিটি অ্যারাইজ করেছে। যে 33টা আমি দেখতে পাচ্ছি, এর মধ্যে তিস্তা নিয়ে চুক্তি হলে তো স্পেসিফিক বোঝা যাবে, বাকিগুলো তো সব হাওয়াই। বাকিগুলো তো সবই হাওয়াই। ইম্পর্টেন্স ওয়াইজ তিস্তা সবচেয়ে প্রাইম ইম্পর্টেন্স, বাট আবার পাশাপাশি আপনার যেই কথাটা বললাম মাত্র, যে মাল্টি ডাইমেনশনাল এখন জায়গায় চলে যাচ্ছে। আপনি দেখেন যে আমাদের মহাকাশ গবেষণা সেটাও কিন্তু এখানে আসছে, অর্থাৎ মানে চেঞ্জ হচ্ছে কিন্তু, এবং এখানে কিন্তু নতুন ডাইমেনশন অ্যাড হচ্ছে। তো সেই জায়গায় শুধু তিস্তা নিয়ে যদি আপনি কমপ্লেক্স ব্যাপারটা নিয়ে বসে থাকেন, তাহলে কিন্তু অন্যগুলোর কিন্তু ওপেন আপ হবে না, অন্য অপরচুনিটিগুলো ওপেন আপ হবে না। যেমন সামরিক চুক্তির ব্যাপারটা কিন্তু সেটা, এখানে কিন্তু সামরিক চুক্তি না, এটা কিন্তু এক ধরনের সমঝোতা। কিন্তু আপনি তো আমাকে যে 33টি চুক্তি বা সমঝোতা সড়কের কথা বলছেন, এর কোনটা আমার দরকার সেটি তো আমি বুঝতে পারছি না। আমার তিস্তাটা দরকার, তিস্তাটার প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলছেন এটি হলো কি হলো না তাতে কিছু যায় আসে না। না, এটা একান্তই পররাষ্ট্রমন্ত্রীর নিজস্ব ব্যাখ্যা। আমি আপনার বক্তব্যে পরিষ্কার হতে পারলাম না যে আমার আসলে প্রতিরক্ষা চুক্তি বা সমঝোতা সড়ক কেন দরকার। না, সমঝোতা স্মারক এই জন্য দরকার যে আমাদের এখন যে গ্লোবাল যে সিচুয়েশন, তাতে করে আমার সবচেয়ে নিকটতম প্রতিবেশী এবং সবচেয়ে টেস্টেড ফ্রেন্ড, টাইম টেস্টেড ফ্রেন্ড যে ভারত, তার সঙ্গে যদি আমি একটা আন্ডারস্ট্যান্ডিং এ যাই, বা এর দুইজনের আলোচনার ভিত্তি যদি একটা আপনার এমওইউ হয়, সেখানে তো ক্ষতিরও কিছু নাই। কারণ আমাদের তো মানে চেঞ্জ হচ্ছে, প্রত্যেকটা জিনিস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। 10 বছর আগে যে অবস্থা ছিল সেই অবস্থা এখন আমরা নাই, এবং 10 বছর পরে ডাইমেনশন আরো চেঞ্জ হয়ে যাবে। তো এই জায়গাগুলো যদি আপনি এখন অ্যাড্রেস করেন, এবং এটা কিন্তু খুবই সফট, আপনার এক ধরনের সফট টার্মে যাচ্ছে, ইভেনচুয়ালি এটা কোন জায়গায় যাবে সেগুলো নেগোসিয়েশনের ব্যাপার। আপনি একটা জিনিস জানেন যে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নর্মালি কিন্তু আপনি দেখবেন যে এটা একটা টার্ম আছে যে ইউ ডু নট গেট হোয়াট ইউ ডিজার্ভ, ইউ অনলি গেট হোয়াট ইউ নেগোশিয়েট। এখন এই নেগোসিয়েশন স্কিল যদি আপনার ভালো থাকে এবং এখানে দক্ষতা থাকে, এবং আমার মনে হয় 9 বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, 8 বছর ধরে অনেক কিছুই কিন্তু এগিয়েছে, হাঁটি পাপা করে কিন্তু অনেক কিছু এগিয়েছে, নেগোসিয়েশন দিয়ে অনেক কিছু পেয়েছি আমরা। অফকোর্স এগিয়েছি। আমরা যদি না আগাই তাহলে স্বস্তির এই জায়গাটা কোথায়, এখন কি যে জায়গাটা আছে ভারত বাংলাদেশ সম্পর্কের যে স্বস্তির যে জায়গাটা, এটা তো আগের থেকে এখন তো স্বস্তি জায়গা থাকবে। কারণ কেউ বলছেন আমরা শুধু দেয়ার জায়গায় আছি, এর চেয়ে স্বস্তি কি হয়? আমরা শুধু দিয়ে যাচ্ছি, আর্টিফিশিয়ালি সাফোকেটিং একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছিল সব সময়, জুজুর ভয় দেখিয়ে, তালপট্টির ব্যাপার। আপনি দেখেন 77 থেকে 83 পর্যন্ত যে চুক্তিগুলো হয়েছে সব কিন্তু মোটামুটি বাংলাদেশের স্বার্থের কোন জায়গাটা আপনার রক্ষা করা হয়েছে ওই সময়গুলো, ওই চুক্তিগুলো একটু দেখেন ঘেটে।
আমরা আমরা একটু আবার আসুদ ভাইয়ের কাছে যেতে চাই যে আসুদ ভাই আপনি মনে করেন কিনা যে আপনি ভারত থেকে কোনো কিছু আদায় করার জন্য যথেষ্ট ভালো অবস্থায় আছেন কিনা? আমি ল্যান্ড বাউন্ডারিটা পেয়েছি, এটা পেয়েছি। আমি বিশ্বাস করি তিস্তা আমরা পাবো, কারণ তিস্তা ব্যাপারে যেভাবে বাংলাদেশ সরকার তার কূটনৈতিক জয়যাত্রা অব্যাহত রেখেছে, শুধু নয়, দিল্লিতে নয়, কলকাতায় নবান্নেতেও তদবির অব্যাহত রেখেছে। এবং আমাদের ভারতের রাষ্ট্রপতি উনি বিশেষ করে এই যেসব জায়গায় তিস্তা নিয়ে সমস্যা সেসব মুখ্যমন্ত্রীদের নিমন্ত্রণ দিয়েছেন এবং পার্সোনালি দাওয়াত দিয়েছেন। আমাদের সরকারও কূটনৈতিকভাবে এর যা যা করণীয় তা করছেন। তা এবং আপনি কিছুদিন আগে লক্ষ্য করবেন যে মমতা ব্যানার্জি বলেছিল যে আমি হয়তো জানি না একটা সময়ে তিস্তা চুক্তি হয়ে যাবে। উনি কিন্তু এটার ইঙ্গিত দিয়েছিলেন পত্রপত্রিকার মাধ্যমে, এবং এটাও সত্যি কথা যে হয়তো উনি যদি রাজি নাও হন তো তিস্তা চুক্তি আমাদের হবে। তারপরেও তিস্তা চুক্তির পরে আমাদের আরো 54টা অভিন্ন নদীর পানি আমাদের প্রয়োজন। আপনি যেটা বলেছেন, আমাদের কি প্রয়োজন? আমাদের গঙ্গা ব্যারেজ আমাদের প্রয়োজন। আমাদের দরকার স্ট্রাকচার, বিশেষ করে আমরা যদি আপনার গিয়ে করি, আমরা এই ভারতের সাথে যদি আমাদের এটাকে কি বলে, আমরা যদি ট্রানজিট দেই, তাতে আমাদের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারে আমরা এটা সহনীয় পর্যায়ে রাখতে পারবো না। আমাদের ট্রেন কমিউনিকেশন ডেভেলপ করতে হবে, ইলেকট্রিক্যাল ট্রেন ডেভেলপ করতে হবে, আমাদের অনেক কিছু প্রয়োজন। আপনার বক্তব্য পরিষ্কার আসুদ ভাই। আমি রতন ভাইয়ের কাছে আসতে চাইবো যে রতন ভাই একটু রাজনৈতিকভাবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, বিশেষ করে প্রধানমন্ত্রীর এই ভারত সফরের রাজনৈতিক গুরুত্বটা যদি আমাদের খুব সংক্ষেপে একটু বলেন। দুটো জিনিস আমাদের দেখতে হবে, যে টেস্টেড ফ্রেন্ড বলতে রাষ্ট্রবিজ্ঞানে কোনো কথা নাই। যেমন ধরুন আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় ভারত আমাদের বন্ধু ছিল, কিন্তু যদি পানি শেয়ার করার কথা বলি তখন বন্ধু হলে চলবে না। আবার যদি আমাদের সমুদ্র সীমার কথা বলি তখন ঠিক বন্ধু থাকলে চলবে না। আবার সীমান্ত হত্যার কথা যদি বলি তখন আমার সেটা থাকলে চলবে না। বাণিজ্যের ব্যাপারে আমাকে এখানে নেগোশিয়েট করতে হবে, বার্গেইন করতে হবে, এবং আমার জাতীয় স্বার্থটাকে আমাকে রক্ষা করতে হবে। এই দিকটা বিবেচনা করা দরকার। 2 নম্বর হচ্ছে যে আমরা যদি মনে করি যে ভারত আমার চিরস্থায়ী শত্রু, সেটাও আবার ঠিক না। মানে প্রতি মুহূর্তের শত্রুর আতঙ্কে থেকে আমিও তো ঠিক থাকতে পারবো না। তাহলে আমাকে দেখতে হবে যে জনগণের স্বার্থটা নিয়ে জনগণের মধ্যে যেমন ঐক্যমত তৈরি করা দরকার, আর জাতীয় পর্যায়ে একটা আলোচনাও থাকা দরকার, অন্তত বিশেষজ্ঞ পর্যায়েও তো আলোচনাগুলো থাকা দরকার যে আমাদের পানি সংক্রান্ত আমাদের ঐক্যমতটা কি হতে পারে। এটা রাজনৈতিক গুরুত্ব যদি বলেন, যে রাজনৈতিক দলগুলির উপর এটা কি গুরুত্ব পড়বে? রাজনীতি মানে দেশ নিয়ে ভাবছে তো, তারা যদি এটা ভোট নিয়ে ভাবে যে ভারত কার্ডটাকে তাদের ভোটের কাজে ব্যবহার করবে, যেমন প্রধানমন্ত্রী বলে ফেলছেন না যে এবং আমেরিকানরা বিএনপির জন্য সহযোগিতা করেছে। আবার এমনি একটা পারসেপশন তৈরি করে ফেলা হয় যে আওয়ামী লীগ হচ্ছে ভারতপন্থী দল। ফলে এটা হলো ভারত কার্ড ব্যবহার করাটা তো আসলে কোনো রাজনৈতিক বলে যে রাজনৈতিক ভাবে গুরুত্ব। আসলে এটা অবশ্যই রাজনৈতিক। সামনে আমরা নির্বাচন, আমাদের নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর এই সফরটি অনেক গুরুত্ব বহন করে। আমরা ইতিমধ্যে দেখেছি যে ভারতের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী, ভারতীয় সেনা প্রধান এবং পররাষ্ট্র সচিব জয়শঙ্কর উনি এসে গেছেন। আমরা ইতিমধ্যে দেখলাম যে হঠাৎ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর আগে অনেকবার বলেছেন আমাদের এখানে কোনো জঙ্গি নাই, কিছু নাই, কিন্তু হঠাৎ করে একের পর এক যেভাবে জঙ্গির আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের কি বলে কাদের সিদ্দিকী সাহেব বলেছেন যে বাংলাদেশে কোনো জঙ্গি নেই, সব আওয়ামী লীগের নাটক। হঠাৎ করে এই যে নাটকের অবতারণা তার ভাষায় কেন? এটা কি এই যে সামরিক চুক্তি করার জন্য বা প্রতিরক্ষা চুক্তি করার জন্য কিনা, এটা এদেশের জনগণ এটা নিয়ে চিন্তা করছে। ওকে, আমি একটু এর রাজনৈতিক গুরুত্ব, রাজু ভাই আমাদের 40 সেকেন্ডের মতো সময় আছে। রাজনৈতিক গুরুত্ব তো সর্বাপেক্ষা আর যে কোনো সময় থেকে, কারণ আমরা এখন বাংলাদেশ নিজে এমন সমস্ত ক্ষেত্রে বলতে পারেন যে অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ করে যে সক্ষমতা অর্জন করেছে, তার থেকে বাংলাদেশের গুরুত্ব বেড়েছে। ভূরাজনৈতিকভাবে বাংলাদেশের গুরুত্ব অনেক বেড়ে গেছে। সেই ক্ষেত্রে এটার যে পলিটিক্যাল যে ইম্পর্টেন্সটা এখন আরো বেড়েছে। তো ভারতের সঙ্গে আমাদের পলিটিক্যাল সম্পর্ক তো প্রথম থেকেই ছিল, এখন এটা উত্তর বৃদ্ধি পাচ্ছে। এবং এই যে দুই দেশের সরকারের ভিতরে যে একটা যে সমঝোতা, সেটা কিন্তু এইটাকে রিইনফোর্স করায় আরো। এখন দুই সরকারের, ভারতে যেটা আছে মোদী সরকার, এখানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার, এই দুই সরকারের ভিতরে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো দেখা যাচ্ছে। তো এর পরিপ্রেক্ষিতে পলিটিক্যাল এঙ্গেজমেন্টটা আরো যে বৃদ্ধি পাবে সেটা বলাই বাহুল্য, এবং সেটা মনে হচ্ছে যে সেই দিকে যাচ্ছে, এবং এটা আমাদের জন্য ভালো, নিঃসন্দেহে আমাদের জন্য ভালো। কারণ আপনি যদি নেগেটিভ অ্যাটিটিউড নিয়ে বসে থাকেন
এবং এটাকে পজিটিভ ভাবে না দেখার চেষ্টা করেন, তাহলে তো আপনার কোনোদিন এই এঙ্গেজমেন্ট গুলো বাড়বে না, বিশেষ করে পলিটিক্যাল এঙ্গেজমেন্ট কখনো বাড়বে না। আমরা আজকের অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণের জন্য জনাব রাজিকুজ্জামান রতন, ডক্টর মুস্তাফিজুর রহমান ইরানি, একে ফাইজুল হক রাজু এবং মীর আব্দুস সবুর আসুদ, আপনাদের অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।